এবং জিটিএম এর স্ট্রাকচার দেখতে পাচ্ছেন এরকম। কিন্তু আমরা সেম ভাবে যদি গুগল অ্যানালিটিক্স 4 এর কথা বলি তাহলে তার স্ট্রাকচারটা এরকম। তাহলে গুগল অ্যানালিটিক্স 4 স্ট্রাকচার অ্যাকাউন্টের স্ট্রাকচার কি রকম হবে? সেম ভাবে আমরা যদি গুগল ট্যাগ ম্যানেজারের কথা বলি তাহলে আমাদের জিমেইলের একটা অ্যাকাউন্ট থাকা লাগে। দেন ওই জিমেইলের অ্যাকাউন্টের আন্ডারে আমরা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট খোলার জন্য সাইন আপ বা সাইন ইন করি। করার পরে আমরা কন্টেইনার একটা পাই বা কন্টেইনার তৈরি করি। তো আমরা যদি ফেসবুক পিক্সেলের কথা বলি অথবা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং তাহলে কিন্তু ওইখান থেকে আমরা একটা কন্টেইনারের আন্ডারে বিভিন্ন ট্যাকটিকের ভেরিয়েবল ওগুলা দিয়ে আমরা কনভার্সন ট্র্যাকিং করি অথবা গুগল অ্যাডস এর কাজের জন্য করতে পারি অথবা ফেসবুক পিক্সেলে আমরা যে ডাটাগুলো পাঠাই সেগুলো করার জন্য মূলত আমরা কন্টেইনার তৈরি করি। সেম ভাবে আমরা যদি গুগল অ্যানালিটিক্স 4 এর কথা বলি তাহলে আমাদের একটা জিমেইল অ্যাকাউন্ট তো থাকবেই, এর পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হবে কথা গুগল অ্যানালিটিক্স 4 এ। দেন হচ্ছে যে আমরা কিসের জন্য এটা করব? অবশ্যই ওয়েবসাইট অথবা অ্যাপস। আবার অ্যাপস এর মধ্যেও এখানে আছে যেমন মোবাইল অ্যাপস যদি হয় তাহলে আইএসও হতে পারে বা আইএসও তো না আইওএস, আর একটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন। আর যদি সেটা ওয়েবসাইটের জন্য হয় তাহলে এই যে ওয়েব ডাটা স্ট্রিম যেটাকে বলা হচ্ছে। তো তাহলে প্রথমে আমরা এখান থেকে সিলেক্ট করব আর কি। তো এখান থেকে গুগল অ্যানালিটিক্স 4 এ অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের এই যে এখানে যাওয়ার পরে সার্চ দিতে হবে। আমরা ডিরেক্টলি যেতে পারি analytics.google.com। আচ্ছা, তাহলে আমরা প্রথম অবস্থায় সবাই এরকম একটা অপশনই পাবো আর কি। যদি আমাদের এক্সিস্টিং কোনো অ্যাকাউন্ট না থাকে গুগল অ্যানালিটিক্স 4 এ অথবা আমাদের সাইন আপ যদি করা না থাকে তাহলে সাইন আপ করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু গুগল অ্যানালিটিক্স এন্ড দেন এখান থেকে দেখতে পাচ্ছেন একটা কল টু অ্যাকশন আছে অথবা এখান থেকে বলতেছে যে তুমি এখান থেকে শুরু করতে পারো তোমার জার্নি। তো গুগল অ্যানালিটিক্স কি? গুগল অ্যানালিটিক্স হচ্ছে বিভিন্ন কিছু অ্যানালাইসিস করা অথবা এখান থেকে আমরা বিভিন্ন কিছু আমাদের ওয়েবসাইটে যে ঘটনাগুলো ঘটে প্রতিদিন একটা ইউজার যেরকম বিহেভিয়ার করে আমরা প্রত্যেকটা বিহেভিয়ার ট্র্যাক করতে পারবো, যেগুলো আমাদের ওয়েবসাইটের সাথে যদি আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের গুগল অ্যানালিটিক্স 4 কি থাকে লিঙ্ক করা থাকে বা কানেক্টেড করা থাকে তাহলেই মূলত আমরা ট্র্যাকিং করতে পারবো। সো এখান থেকে আমরা জাস্ট দেখবো আসলে কিভাবে এই যে ওয়েবসাইটটা আছে এটার মধ্যে আমরা গুগল অ্যানালিটিক্স 4টা ইনস্টল করবো। তো এখান থেকে জাস্ট আমি স্টার্ট মেজারিং যে কথাটা আছে এখানে ক্লিক করলাম। আর এখানে নিচে তেমন কিছু নাই, এখান থেকে স্ক্রল করতে পারতেছি না নিচে। তো এখান থেকে জাস্ট স্টার্ট মেজারিং যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন টোটাল 5টা অবজেক্টিভ বা 5টা অপশন যদি আমরা ফুলফিল করতে পারি অথবা এগুলা স্টেপ বাই স্টেপ পার করি, যেমন এখানে বলতেছে অ্যাকাউন্ট ডিটেলস বা অ্যাকাউন্ট নাম দিতে বলতেছে, এগুলো দেওয়ার পরে আমরা এই 5টা স্টেপ কমপ্লিট করতে পারলেই আমাদের মূলত সাইন আপ বা সাইন ইন করার অপশনটা শেষ করতে পারবো। তো এখান থেকে আমরা যদি আবারও একটু ওভারভিউ চলে যাই এখানে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এই যে স্ট্রাকচারটা এটা দেখতেছি। তাহলে আমরা প্রথম অবস্থায় যে অ্যাকাউন্টস যে ছিলটা এই যে অ্যাকাউন্টস নামে যে অপশনটা ছিল এখানে আসছি। এখানে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্টার্ট মেজারিং এ ক্লিক করলাম একটু আগে। তো এখান থেকে এখন আমাদের স্টেপগুলো শুরু। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এইটাকে ফলো করব। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের ডাটা স্ট্রিম তৈরি করতে বলবে অথবা আমরা কিসের জন্য করব, ওয়েব নাকি আসলে মোবাইল অ্যাপসের জন্য। তো আমরা অবশ্যই ওয়েবের জন্য করব, এটা একটা ওয়েব। ওকে, তো এখান থেকে জাস্ট আমি একটা নাম দিয়ে দিচ্ছি যে জাস্ট একটা নাম দিলাম আর কি, ব্র্যান্ডের নাম বা বিজনেসের নাম, যার জন্য কাজ করব সেই বিজনেসের নামটাই দিলেই হবে আর কি এখান থেকে। তো এখান থেকে আমি চাচ্ছি কিনা গুগলের সাথে ডাটা শেয়ারিং করতে অথবা না করতে। অথবা এখান থেকে আপনি একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে পারেন, সেটা হচ্ছে বিভিন্ন যে আপডেট আসে গুগল অ্যানালিটিক্স পরে সেই ক্ষেত্রে আপনি ওই আপডেটগুলো আপনার জিমেলের মধ্যে চাচ্ছেন কিনা, সেক্ষেত্রে আপনি যদি চান তাহলে অবশ্যই এগুলোতে টিকমার্ক দিতে পারেন। অথবা আপনারা ইউটিউবে একটা দেখতে পাবেন গুগল অ্যানালিটিক্স নামে একটা চ্যানেলই আছে, সেখানেও কিন্তু তারা বিভিন্ন আপডেট সম্পর্কে কথা বলে অথবা তারা যদি কোনো নতুন কিছু নিয়ে আসার চিন্তা ভাবনা করে ওইখানে কিন্তু তারা প্রতিনিয়ত বা প্রত্যেকটা ভিডিও টিউটোরিয়াল আকারে দিয়ে দেয় ওখানে। তো সেই ক্ষেত্রে আপনারা ওই চ্যানেলটাও ফলো করতে পারেন। তো এখান থেকে আমি জাস্ট এখানে টিক মার্ক দেওয়ার পরে নিচে আসার পরে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে বলতেছে যে প্রপার্টির নাম আমরা কি দিব অথবা দিব না। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ওয়েবের জন্য করব এবং আমরা এখন প্রপার্টি তৈরি করতেছি দ্বিতীয় নাম্বার সেকশনে, অ্যাকাউন্টের পরে যে দ্বিতীয় নাম্বার সেকশনটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রপার্টি ডিটেলস। তো এখানে অবশ্যই একটা নাম রিকোয়ার্ড মানে দিতেই হবে এখানে। তো এখান থেকে সেম নামটা আমরা দিচ্ছি যে ওয়েব, তারপরে হচ্ছে যে নামটা একটু আগে দিলাম ওইটাই দিচ্ছি আবার, ফ্রিল্যান্স টু সাকসেস। ওকে, তো এখান থেকে দেওয়ার পরে আমার টাইম জোন মানে আমি কোন টাইম জোন অনুযায়ী আমি রিপোর্টিং দেখতে চাই বা ডাটা দেখতে চাই এবং ওই ডাটাগুলোকে অ্যানালাইসিস করতে চাই। তো এখান থেকে আমার টাইম জোন আমি যেহেতু বাংলাদেশ থেকে সেই হিসাবে বাই ডিফল্ট আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিব। এখানে কিন্তু অলরেডি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করা আছে এবং অবশ্যই লস অ্যাঞ্জেলেস টাইম জোনটা হবে না, আমি যেহেতু বাংলাদেশি সেই ক্ষেত্রে জিএমটি বা ঢাকা বাংলাদেশ হবে আর কি। তো এখান থেকে বাংলাদেশ জাস্ট সিলেক্ট করে দিলাম, এই তো জাস্ট বাংলা লিখছি, এর মধ্যে চলে আসছে বাংলাদেশ পুরো নামটা আর কি। তো এখান থেকে আচ্ছা, যখন আমি এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করলাম বা রিপোর্টিং টাইম জোন তখন এখান থেকে অটোমেটিক্যালি আমার টাইম জোনটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, আমাকে ম্যানুয়ালি আবার পরিবর্তন করতে হয় নাই টাইম জোনটা।
এবং আমাদের কারেন্সি কি, তো এখান থেকে ইউএস ডলার লেখা আছে, এখান থেকে কি বাংলাদেশি টাকা আমরা দিতে পারবো? আচ্ছা আমি একটু সার্চ করে দেখি, এই যে বাংলাদেশি টাকা, তো হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা এখান থেকে বাংলাদেশি টাকাটা দিয়ে দিলাম আর কি। ঠিক আছে, যেহেতু আমাদের বাংলাদেশে বাংলাদেশি টাকাটাই কাউন্ট করা হবে, বা আমরা ওই হিসেবেই ডাটাটা দেখতে চাচ্ছি বা রিপোর্টিংটা সেভাবেই করব। ওকে, নেক্সটে ক্লিক করলাম। এখন আমরা 3 নম্বর সেকশনে বা 3 নম্বর অপশনে আছি, যেখানে বলতেছে বিজনেস ডিটেলস, মানে আমার বিজনেসটা কি রিলেটেড, অথবা আমি এখান থেকে যে রিপোর্টিংটা চাই সেই ক্ষেত্রে আমার ওই ধরনের রিলেটেড যে বিষয়গুলো থাকে আর কি, বা রিলেটেড ক্যাটাগরি, সেগুলোই আমার দিতে হবে কিন্তু। সো জাস্ট ফর এক্সাম্পল একটা ফ্রি ওয়েবসাইট, তো সেই ক্ষেত্রে আমি জাস্ট এই ওয়েবসাইটটা কি রিলেটেড, অবশ্যই প্রোডাক্ট বা প্রোডাক্ট সেলিং। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এখানে আসার পরে আমি ধরে নিলাম যে এটা আমার একটা এখান থেকে একটু নিচে স্ক্রলিং করি, এখান থেকে জাস্ট শপিং এর দিয়ে দিলাম। হ্যাঁ, ই কমার্স বা শপিং রিলেটেড, তো এখান থেকে আর এমন কিছু দেখতে পাচ্ছি না, জাস্ট এখান থেকে শপিংটাই দিয়ে দিলাম সিলেক্ট করে। অ্যান্ড দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমার আসলে কতগুলো মানুষজন আছে বা এমপ্লয়িজ কতগুলো, তো এখান থেকে সবথেকে ছোট যেটা শপিং হবে না, এটা বিজনেস। কোনটা, এটা আসলে ভ্যারি করে আর কি। তবে এখান থেকে শপিং দিলাম, কারণ এটা তো মানুষ এখান থেকে শপিং বা কেনাকাটাই করতে পারবে এখান থেকেই, মূলত এটা দিলাম। বিজনেস ইন্ডাস্ট্রি এগুলা মানে ইয়া করে আর কি, বিজনেসটার উপর আপনি মানে আমার যেটা মনে হয় অ্যাকচুয়ালি আমরা পাবো না যে এই বিজনেসের জন্য এইটা ক্যাটাগরি। হ্যাঁ, জাস্ট রিলেটেড, এখান থেকে আমার শপিংটা রিলেটেড মনে হইলো, এই জন্য আমি এটাই দিলাম। তারপরে বলতেছে বিজনেস সাইজ, আমার বিজনেস সাইজ কীরকম কি, আমি সব থেকে স্মল যেটা এটাই দিয়ে দিচ্ছি। কিন্তু এখান থেকে একুরেট মানে আমরা কিন্তু পাচ্ছি না ডাটাটা। আমার এখানে তো আমি 1 থেকে 10 জনকে কেন, আমি 1 থেকে 5 জনকে নিয়েও কাজ করি না, আমি নিজে নিজে কাজ করি, মানে ফর এক্সাম্পল। ওকে, নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর বলতেছে চুজ ইউর বিজনেস অবজেক্টিভ। আমার বিজনেসের অবজেক্টিভ কি, আমি কি লিড জেনারেট করব, অথবা ড্রাইভ সেলস করব, অথবা আন্ডারস্ট্যান্ড ওয়েব অর অ্যাপ ট্রাফিক, মানে আমাদের যে ট্রাফিকগুলো আসে এখানে যে আসতেছে তারা বিহেভিয়ার কি, তারা কোন প্রোডাক্ট বেশি দেখতেছে, এরকম হইতে পারে বিষয়গুলো। তো আমরা কি ওগুলো টার্গেট করব, নাকি এখান থেকে ভিউ ইউজার এঙ্গেজমেন্ট ও রিটেনশন। রিটেনশন মানে একটা ব্যক্তি যাওয়ার পরে সে আবারও ব্যাক করলো কিনা, ভিউয়ার রিটেনশন এটাকে বলা হচ্ছে, বা ইউজার রিটেনশন, বা আপনার কাস্টমার রিটেনশন, অনেক কিছুই বলা যায় এটাকে। রিটেনশন বলতে ব্যাক করছে আর কি, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট আমি আদার বিজনেস অবজেক্টিভ, এখান থেকে জাস্ট এই প্রত্যেকটাই এখান থেকে সিলেক্ট করে দিলাম আর কি। হ্যাঁ, এখান থেকে আবার ক্রিয়েটে ক্লিক করলাম, আদার বিজনেস অবজেক্টিভ এটা দিতে, ও আচ্ছা এটা দিলে বাকিগুলো উঠে যাচ্ছে। এখান থেকে আমরা লাস্টটাও দিতে পারি, কারণ আমার বিজনেসটা আমি জাস্ট কি করব, আমি সেলিং করব, আমি তো লিড কালেক্ট করব না। একটা কথা, এটা কি সব অবজেক্ট করতে পারবো নাকি একটা দিলেই হবে, মানে একটাই দেওয়া যায় এরকম? মানে এখান থেকে বলতেছে দেখেন আমার বিজনেসটা এখানে লিস্টেড নাই, সেই জন্য আমি এটা সিলেক্ট করতে পারি। অথবা যদি হয় যে জাস্ট লিড জেনারেশনের ওয়েবসাইটটা জাস্ট, তাহলে আমরা এখান থেকে একটাই দিয়ে দেবো, অথবা এটার পাশাপাশি এটাও দিতে পারবো। না না না, একসাথে সব দিতে পারবেন না, মানে এই যে বিষয়টা হলো আপনার নিশ ওয়াইজ, আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন না, আপনার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী। মানে গুগল তো অনেকভাবে ডাটা কালেক্ট করে, সেই ক্ষেত্রে এইটাও একটা কারণ হইতে পারে আর কি। তবে এইটাই যে 100% সেটা কিন্তু কখনোই ভাবা যাবে না, ঠিক আছে। আমি এগুলা করলেই যে আমি ডাটা পেয়ে যাব গুগল অ্যানালিটিক্স পরে, তাও আবার না। এখান থেকে আমার সবকিছু মেজার বা ট্র্যাকিং করতে হবে। আচ্ছা, আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে আমি টার্মস এবং কন্ডিশনের সাথে একমত কিনা, অবশ্যই একমত। দ্যাটস ওয়াই আমি এখানে নিচে আসবো। নিচে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আই এক্সেপ্ট বা আই অলসো এক্সেপ্ট, এখানে ক্লিক করলাম। দেন নিচে আরেকবার এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করলাম। দেন এখান থেকে আই অ্যাকসেপ্টে ক্লিক করলাম। সো এখান থেকে আমাদের কিন্তু 4 নম্বর অপশনটা কমপ্লিট করলাম। এখন আসি আমরা ডাটা কালেকশন 5 নম্বর অপশনে, এবং এখান থেকে আমরা কিছু জন্য এটা করতেছি। আমি আগেই বলে আসছি যে আমরা এই যে ওয়েবটা আছে বা ওয়েবসাইট, এটার জন্য করতেছি। সেক্ষেত্রে অবশ্যই আমরা এখানে ওয়েবটা সিলেক্ট করব। এবং আপনারা যদি আবার এখানে আসেন, এই যে স্ট্রাকচারটা ফলো করেন, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের প্রপার্টি ক্রিয়েট করা শেষ কিন্তু, অথবা করব ক্রিয়েট, আমার যেটা মনে হচ্ছে। এরপর ডাটা স্ট্রিম, হয়তোবা আমরা এখন ডাটা স্ট্রিমে আছি। এই যে ডাটা কালেকশন, এটাকে স্ট্রিম বলা হচ্ছে। আমরা যদি ওয়েবে ক্লিক করি তাহলে দেখে দেবো এখান থেকে আমাদের স্ট্রিমটা তৈরি করতে পারবো। এই যে দেখেন স্ট্রিম লেখাটা আছে এখানে। তো আমরা কোন ওয়েবসাইটের জন্য ডাটা করতেছি বা করবো, এখান থেকে জাস্ট উপরে ইউআরএলটা যেটা দেখতে পাচ্ছি ওইটা এখান থেকে দিয়ে দিলাম কপি করে।
আর অবশ্যই সামনে HTTPS-টা রাখা যাবে না, এখানে যেহেতু অলরেডি আছেই। হ্যাঁ, এবং এখানে সাইটের নামটা দিয়ে দিচ্ছি, তো এখান থেকে যেটা নাম আছে সাইটের এটাই দিয়ে দিচ্ছি এখানে। ওকে, স্পেসটা দিয়ে দিই, তাহলে মেবি এটা দেখতে ভালো দেখা যাবে। এন্ড দেন এখান থেকে বলতেছে আমি কি বাই ডিফল্ট যেগুলো আছে, যেমন পেজ ভিউটা, এটা আপনি মানে টিক মার্কটা তুলে দিতে পারবেন না, এটা বাই ডিফল্ট হইতে থাকবে বা কাউন্ট হবেই, এটা আমাদের হাতে কন্ট্রোল নাই। এবং আমি যদি চাই যে স্ক্রলটা আমি করবো না, তাহলে উঠিয়ে দিতে পারবো, অথবা আউটবাউন্ড ক্লিকস অথবা সাইট সার্চ, মানে এগুলো আমাদের হাতে। কিন্তু ফ্রম ইন্টারাকশনস ওকে, ভিডিও এঙ্গেজমেন্ট, ফাইল ডাউনলোডস, এগুলো চাইলে আমি এখান থেকে দেখেনি যে অফ করে দিতে পারি। তো যেহেতু দেওয়া আছে সেক্ষেত্রে দেওয়া থাকলো, আমি জাস্ট সেভে ক্লিক করলাম। সো এখান থেকে আমরা এখন এই যে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ যে অপশনটা আছে টপ কর্নারের উপরে, ওইখানে ক্লিক করব। ক্লিক করলাম, এখন বলতেছে আমি এটা কিভাবে কি করব। হ্যাঁ, অথবা এখান থেকে আমি এখানে ক্লিক করলাম, লোডিং নিচ্ছে এসব। এই তো বলতেছে আমি কি এটা ওয়ার্ডপ্রেসের মানে কি বলে প্লাগইন দিয়ে করতে চাচ্ছি কিনা, অথবা আমি ইনস্টল ম্যানুয়ালি। তো এখান থেকে আমরা সচরাচর ইনস্টল ম্যানুয়ালিতে ক্লিক করে বা ম্যানুয়ালি আমরা করি আর কি। গেট স্টার্টেড ক্লিক করি। ও আচ্ছা, এখান থেকে দেখাচ্ছে ওরা আর কি তারা এখান থেকে দেখাচ্ছে আপনারা কিভাবে এটা টেস্ট করতে পারেন, অথবা সবকিছু ঠিকঠাক আছে কিনা এটা দেখাচ্ছে আর কি। ওকে, পারফেক্ট। এখন কথা হচ্ছে ওই যে গুগল ট্যাগ ম্যানেজারে আমরা একটা বেস কোড পাই না, সেম কিন্তু ওই কোডটাও সেম, এটা এখানে যেটা দেখতে পাচ্ছি। এখন আমি যেটা বলতেছি টেস্ট ইনস্টলেশন, আমি এখানে ক্লিক করব। না, আমরা যে আরেকটা অপশন পাই, আমি ওই অপশনটা খুঁজতেছি। ওকে, ওই আসলে বড় করে কেটে দিল তো আছে এই উপরে এখান থেকে মেজারমেন্ট আইডিটা নিয়ে কাট করবো। ভিউটা ইনস্ট্রাকশনে ক্লিক করলাম। এখান থেকে এই যে দেখেন, এই তো আমি ওই জায়গাটায় আসতে পারছি আর কি অবশেষে। তো এখান থেকে আমাকে বলতেছে আমি কি ওয়ার্ডপ্রেস PMS ব্যবহার করতেছি, তাহলে আমি একটা এই যে সাইট কিট নামে একটা প্লাগইন আছে, এই যে সাইট কিট বাই গুগল, তো এটা ব্যবহার করতে পারি। অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন কি এই যে ইনস্টল ম্যানুয়ালি, তো অবশ্যই আমরা ইনস্টল ম্যানুয়ালিতে ক্লিক করে আমরা এটা ম্যানুয়ালি করব। আমরা ম্যানুয়ালি করব না ভাই এটা? না দাদা, এখান থেকে আমরা যান এই পাশে যান। হ্যাঁ, এখান থেকে ওইটা কপি করেন মেজারমেন্ট আইডিটা। এটা মেজারমেন্ট আইডিতে আমার হ্যাঁ, ওকে। হ্যাঁ, মেজারমেন্ট আইডি এটাও না, এটা কেটে দেন আপনি, এটা কেটে দেন, এই এটা কেটে দেন, ক্যাপটা কেটে দেন, এই প্রসেস কি থাকে। এখান থেকে দেখেন মেজারমেন্ট আইডি যেটা আছে এটা কপি করেন। এখন ওইখান থেকে আমরা গুগল ট্যাগের মাধ্যমে ট্যাগ করব। ও আচ্ছা, আমরা অতিরিক্ত ঝামেলা করব না, জাস্ট এখান থেকে মেজারমেন্ট আইডির মাধ্যমে আমরা GDM দিয়ে পুরো কাজটা সম্পন্ন করবো আর কি। আর অর্থ হলো যে আপনার অ্যানালিটিক্স কোডটা ট্যাগ ম্যানেজারের উপর ভর করে কাজ করতে হচ্ছে। না মতলব ভাই, আমরা কিন্তু ডাইরেক্ট ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পারবো গুগল ট্যাগ ম্যানেজার ছাড়াও। তবে আমরা ওই মানে প্রপার টাইপ করতে পারবো না সব কিছু। ট্যাগ ম্যানেজারের উপর ভর করে করলে একবার কাটা করে পাবো, কিন্তু আমরা ট্যাগ ম্যানেজার ছাড়াও আমরা কানেক্ট করতে পারবো অ্যাড এর সাথে। তো আপনার এই কোড যেটা আছে না, ম্যানুয়াল যেটা কোডটা দিল, ওইটা কিন্তু আমি যদি আমার এই ওয়েবসাইটে বসাই তাহলে কানেক্ট পাবো। বুঝতে পারছি। ভাই এখানে কি ওয়েব ডেভেলপারের কোনো ব্যাপার স্যাপার আছে, যে যারা ওয়েব ডেভেলপার ওরা পারবে আমরা পারবো না, মানে এত ডিজিটাল মার্কেটার আমাদেরকে ট্যাগ ম্যানেজার হয়ে করতে হবে, এরকম কি বিষয়টা? মেবি না, আমরা চাইলে ডেভেলপারকে দিয়েও করতে পারি, অথবা আমরা নিজেরাও করতে পারি। এই যে আপনি ভিউ ইনস্ট্রাকশন বা ভিউ ট্যাগ ইনস্ট্রাকশনে ক্লিক করলে দেখতে পাবেন বিষয়টা যে আমি ডেভেলপারকে দিয়ে করাবো অথবা করাবো না। ঠিক আছে, এটা একটা প্লাগইনটা দেখাচ্ছে জাস্ট। এতটুকু কাজের জন্য ডেভেলপারের হেল্প লাগবে না আমার যেটা মনে হয়। এই যে ডেভেলপারকে আমরা যদি এটা দিয়ে দিই না, তাহলে এইটা ইমপ্লিমেন্ট করতে পারবে আর কি, আমার যেটা মনে হয়। এই জায়গায় জাভাস্ক্রিপ্টটা ওই হেডারে বসে। আর আমি এটাই বলছিলাম যে এই কোডটা যদি আপনি ওয়েবসাইটের ব্যাকএন্ডে বসান তাহলে এটা কানেক্ট করবে, বুঝছেন? আর আমরা যদি ইন্ডিয়ান মাধ্যমে বসে তাহলে মেজারমেন্ট আইডি দিয়ে ট্যাগ ম্যানেজার দিয়ে কানেক্ট করলে হয়ে যাবে। ডেভেলপারের কোনো এর সেক্ষেত্রে
ওইটা কি আলাউদ্দিন ভাই আমাদের যে প্লাগইন ইনস্টল করে দিতে হবে কি ওই ওনার প্লাগইন করতে হবে যদি আপনার ওই ওয়েব ট্রাই করে না ওয়েবসাইটের সাথে অন্তত জিডিএম দিয়ে কানেক্ট করবো, মানে জিডিএম এর সাথে এই ওয়েবসাইট কানেক্ট করবে, জিডিএম এর সাথে কানেক্ট করবে। মানে মেজারমেন্ট আইডি আমরা জিটিএম এর ওখানে দিব। ইয়ে করবো, কানেক্ট করবো মেজারমেন্ট। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমরা এখান থেকে tagmanager.google.com এ চলে যাই। এই যে সেদিন যে আমরা tagmanager.google.com এ অ্যাকাউন্টটা খুললাম, ওইটাই কিন্তু আমরা এখন যাচ্ছি। মানে আমাদের কিন্তু এক্সিস্টিং অ্যাকাউন্ট আছে এখন বলতে পারি, এখন নতুনভাবে আমাদের ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা খুলতে হচ্ছে না। সো এখান থেকে আসার পরে ওই যে ট্যাগস নামে অপশনটা আছে, ট্যাগে ক্লিক করব। আর আমাদের কিন্তু এই যে ট্যাগ ম্যানেজারটা আছে এটার সাথে এই যে ওয়েবসাইটটা আছে এটার কিন্তু লিঙ্ক আপ হয়ে গেছে। আমরা বুঝতে পারি কিভাবে, এই যে এই ট্যাগ অ্যাসিস্ট্যান্ট ক্যাম্পেনিয়ন যে এক্সটেনশনটা আছে এটার মাধ্যমে। ঠিক আছে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, দেখতে পাবো বিষয়টা। মানে আমি এটা বলতে চাচ্ছি যে আমাদের কিন্তু এখন আবারও নতুনভাবে কি করতে হচ্ছে না। আচ্ছা সাবমিট দিতে হবে সম্ভবত, আমি কিন্তু ওই দিন করার পরে আর এটা কোনো কিছু করি নাই। একটু সাবমিট দিয়ে প্রিভিউ করি, তাহলে হয়তো আবার বিষয়টা দেখতে পাবো। এবং প্রিভিউ করে আমাদের দেখতে হবে ডাটাগুলা। ওকে, আমি সাবমিটে ক্লিক করলাম, পাবলিশ করার পরে ভার্সন আছে, আবার ওয়ার্ক স্পেসে চলে যাচ্ছি। ওকে, অ্যান্ড দেন প্রিভিউয়ে ক্লিক করলাম। লিঙ্কটা এখান থেকে দিতে হবে নতুনভাবে, সম্ভবত না। ও আচ্ছা ঠিক আছে, তুমি লিঙ্ক নাও, সবই নাও, দিন শেষে কাজ কাম করো। ওকে, কানেক্ট। নতুন একটা উইন্ডো ওপেন হইলো, কোনো বিষয় না। এই যে দেখতে পাচ্ছেন এটা এখন কানেক্টেড হয়ে গেছে এবং আমরা বুঝবো কিভাবে। এই যে আবারও এখানে আসলাম, একটা রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে আবার ওই এক্সটেনশনটাতে ক্লিক করবো। একটা ক্লিক করলেই আমরা বুঝতে পারবো এটা ট্রাবল শুটিং ট্যাক্স। এই যে দেখতে পাচ্ছেন গুগল ট্যাক্স ফাউন্ড SLV। আমরা যদি গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাই, এই যে আমাদের বেস কোড, এই যে SLV, এবং এখানে আর্জেন্ট লেখাটা আছে না, এটা আর দেখাবে না এখানে। আমি একটা রিলোড দিই এখান থেকে, এটা আপনি দেখতে পাবেন যে এটা এখন গুড বা এক্সিলেন্ট লেখা আসছে এখানে। ও মাই গড, এটা কিছুক্ষণ সময় নিতে পারে হয়তো। আচ্ছা আমি ভিউ ওয়ান ইস্যু কই, এখানে তো কোনো কিছু দেখতে পাচ্ছি না ওয়ান আইটেম। আচ্ছা যাই হোক, আমাদের ট্যাগ ম্যানেজারটা ইনস্টল আছে, আমরা এখান থেকে এটা বুঝতে পারলাম। এখন কথা হচ্ছে আমরা কিন্তু ওয়েবসাইটের সাথে গুগল অ্যানালিটিক্স 4 এর কানেকশন করলাম না। আমরা এইটার ক্ষেত্রে গুগল এই যে মেজারমেন্ট আইডি নিয়ে গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করে এই ওয়েবসাইটের ডাটাগুলো আমরা এখানে দেখব। কোথায়, এই যে গুগল অ্যানালিটিক্স 4 এর ডিবাগ ভিউ নামে একটা অপশন পাবো। আচ্ছা আমরা কি মেজারমেন্ট আইডিটা এখান থেকে একটা ট্যাগ তৈরি করে ফেলি। ট্যাগে ক্লিক করলাম, ট্যাগে ক্লিক করার পর এখান থেকে নিউতে ক্লিক করলাম, নিউতে ক্লিক করার পর ট্যাগ কনফিগারেশন, এবং এখান থেকে গুগল অ্যানালিটিক্স যে অপশনটা আছে এখানে ক্লিক করব। আর প্রথম অবস্থায় কিন্তু অবশ্যই কি হয় ভাই, এটা গুগল ট্যাগ হবে না, এটা গুগল ট্যাগ পাবো অবশ্যই। আর যখন আমরা বিভিন্ন ইভেন্ট কাউন্ট করবো সেক্ষেত্রে গুগল অ্যানালিটিক্স ইভেন্ট ট্যাগ আইডি দ্যাট মিনস এই যে মেজারমেন্ট আইডি, তাই তো? এটা আমাদের পরবর্তীতেও লাগতে পারে। ও আর সেজন্য আমি একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল এখান থেকে তৈরি করে নিচ্ছি। কনস্ট্যান্ট ভেরিয়েবল কোথায়, এই তো কনস্ট্যান্ট। এটা হচ্ছে GA4 মেজার MEASUREMENT মেজারমেন্ট আইডি দিলাম, সেভে ক্লিক করলাম। জানি না আমি কি বলতেছি কি করতেছি, আমি গুগল অ্যানালিটিক্সে কাঁচা শিখতেছি। মিলন ভাই ওখানে আমি বলি আমরা ওই কনস্ট্যান্ট করলে সুবিধা কি? আর ওই সুবিধা বলতে পরবর্তীতে যদি লাগে তাহলে আমি ইজিলি ব্যবহার করতে পারবো। আমার নতুনভাবে আবার কোথায় আসা লাগবে না বলেন তো, আমার এখানে আসা লাগবে না, এখান থেকে কপি করা লাগবে না। মানে আমি যখন ট্র্যাকিং করব কোনো কিছু তাহলে আমার ওইটা সেট করতে হবে না। যদি আমার প্রয়োজন লাগে পরবর্তীতে তখন আমার ওই যেটা আর করতে হবে না, মেজারমেন্ট আইটি আর বসাইতে হবে না। না বসাইতে হবে না। আচ্ছা এখন যদি আমরা
এই যে মার্কেটিং ট্যাগ প্ল্যানের কথা বলি, তাহলে কিন্তু দেখেন আমরা বেস কোডটা কিন্তু ইমপ্লিমেন্ট করতেছি কোন টুলস ব্যবহার করে, জিডিএম মানে গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করে, এবং ট্যাগের নাম দিব জিডিএম বেস কোড অল পেজের জন্য। আর কনফিগারেশন বলতে আমরা যে কনফিগারেশনটা, দ্যাট মিনস আমরা যেটা কপি করে নিয়ে আসলাম। আচ্ছা, এখান থেকে আমি নামটা কপি করে কোথায় বসাবো, এই যে এখানে বসিয়ে দিব জিডিএম বেস কোড অল পেজেস। এখন ট্রিগারিংটা কি এখানে ইনিশিয়ালাইজেশন হবে? অবশ্যই না, এটাই হবে বা আমরা অল্প দিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা অল পেজই দিলাম, তাহলে আগেরটা আমি কেটে দিচ্ছি ইনিশিয়ালাইজেশন যেটা, দেওয়ার পরে সেভে ক্লিক করলাম। সো আমাদের কিন্তু এটা হয়ে গেল। এখন হয়ে গেছে, ঠিক আছে, আমরা এটা সাবমিট করব। সাবমিট করে ডাটাটা লিখবো কোথায়, GA4 এর ডিবাগ ভিউ নামে একটা অপশন পাবো, সেইখানে গিয়ে দেখবো। এখন নেক্সটে ক্লিক করলাম, নো ডাটা কালেকশন ইজ পেন্ডিং, কন্টিনিউ টু হোমে ক্লিক করব। মেবি এটা একটু সময় নেয় আমার যেটা মনে হয়। নেক্সটে ক্লিক করব, গটিতে ক্লিক করব। এখান থেকে বলতেছে কি পারফরমেন্স সাজেশন আপডেট। আচ্ছা, আমি সবগুলো টিকমার্ক দিয়ে দিচ্ছি, অ্যানাউন্সমেন্ট করবে, অফার দিবে, সবই দিবে। সেভে ক্লিক করলাম। আমি সবই চাই গুগলের কাছ থেকে। নো ডাটা রিসিভড ফ্রম ইউর ওয়েবসাইট। ওকে, আমরা কিছুক্ষণ ওয়েট করে বিষয়টা দেখতে পাবো, অথবা একটা টুলস আছে হয়তো। ভিউ না দিলে আসবে না তো, ডাটাগুলো আসবে। আচ্ছা, নতুনভাবে সাবমিট করার পর প্রিভিউ করতে হবে, তাই তো? হ্যাঁ, প্রিভিউ করতে হবে। একবার তো প্রিভিউ করলাম, আবারও করি, সমস্যা কি? না কার করার পর প্রিভিউ করে নেই, প্রিভিউ করতে হবে। সব ভাই কে করছে? এখন কার্ড এসে কারণ এখন প্রিভিউ এখানে ডাটা ওই এখনো কানেক্টিং হয় নাই, নট কানেক্টেড দেখাচ্ছে। ওকে, পারফেক্ট। এই তো আমরা আপু ওয়েবসাইট ডিবেক ভিউতে যাব। ওকে, সমস্যা নেই। এই যে অ্যাডমিন সেকশনে ক্লিক করব। অ্যাডমিন সেকশনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে আরেকটু নিচে স্ক্রলিং করবো। ওই যে দেখেন ডাটা ডিসপ্লে এর আন্ডারে সবার শেষে যেটা দেখতে পাচ্ছেন অপশনটা ডিবাগ ভিউ, এখানে ক্লিক করে আমরা দেখতে পাবো যে ডাটা আসতেছে কিনা। মেবি এটা একটু সময় নেবে। এখান থেকে আমাদের অবশ্যই গুগলটা সিলেক্ট করতে হবে। এখান থেকে গুগল নামে একটা অপশন আসে মনে হয়, নো ডিভাইস অ্যাভেলেবল, এটা এখন দেখাচ্ছে। হ্যাঁ, কানেক্ট হয়ে যাবে, আমাদের মেজারমেন্ট বা সবকিছু ঠিকঠাক আছে, না হওয়ার কিছু নেই আমি যেটা মনে করি। লাস্ট 30 মিনিটস। এই যে লোডটা নিচে দেখতে পাচ্ছেন এখানে, এটা কিন্তু উপরের দিকে উঠতেছে। তো লোডিংটা শেষ হয়ে যাওয়ার পরে হয়তো আমরা এখান থেকে ডাটাটা দেখতে পাবো। কি দেখতে পাবো? পেজ ভিউ। দাদা ওইখানে একটু কোয়েশ্চেনে একটু ইয়া করেন, টিপ করেন, তাহলে ডাটাগুলো আসবে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এটা কানেক্ট হয়েছে কিন্তু। তো এখান থেকে আসার পরে নিচে স্ক্রল করতেছি, বা পুরোটা স্ক্রল করলাম, কিন্তু এই স্ক্রলটাও দেখতে পাবো আমরা। এখানে আসার পর একটু ক্রিয়েটিভিটি করলাম আর কি, ওয়ান কাইন্ড অফ। প্রোডাক্টে ক্লিক করি, সবগুলো ডাটা আমরা ওইখানে দেখতে পাবো। দাদা আপনার এই ওয়েবসাইট থেকে এখন ডিবাগ ভিউ মোডে আছে। এক্স্যাক্টলি, ডিবাগ ভিউ মানে প্রিভিউ জিডিএম থেকে প্রিভিউ করলাম না, ওই প্রিভিউ মোডে আছে কিন্তু। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ফার্স্ট ভিজিট, পেজ ভিউ, স্ক্রল সবই আসছে। এই যে গুগল শো করতেছে এখন এখানে, কিন্তু এখানে ডাটাগুলো দেখতে পাচ্ছি না কেন ভাই? এই তো চলে আসছে পেজ ভিউ কারণে ইউজার এঙ্গেজমেন্ট, স্ক্রল করলাম, স্ক্রলটাও আসছে। ফাইনালি সাকসেস আর কি বলতে পারেন। হ্যাঁ, এই যে জিডিএম থেকে প্রিভিউ করলাম না, এই যে দেখেন এই উইন্ডোটা, এটা কি ডিবাগ ভিউ? না, এটা কেন ডিবাগ ভিউ হতে যাবে? মানে আমি যে জিটিএম দিয়ে গুগল অ্যানালিটিক্স এর ডাটাটা পাঠাচ্ছি, কারণ আমি এখান থেকে গুগল অ্যানালিটিক্স এর কি নিলাম, মেজারমেন্ট আইডি তৈরি করলাম না, এখানে ট্যাগে ক্লিক করলাম, এটার সাথে যে এটা কানেক্টেড করলাম। তো আমি কানেক্টেড হওয়ার পরে এক্স্যাক্টলি কানেক্টেড হইলো কিনা সেটা বোঝার জন্য এখান থেকে নতুনভাবে সাবমিট দিয়ে প্রিভিউ করলাম, এবং প্রিভিউটা এখানে আমরা দেখতে পেলাম যে কানেক্টেড হয়েছে প্রিভিউটা। এবং এটা কিন্তু আমার একটা নতুন একটা উইন্ডো এখান থেকে নিয়ে গেছে আর কি, প্রিভিউ যেটা করছি গুগল ট্যাগ ম্যানেজার থেকে। তো এখান থেকে প্রিভিউ করার পরে আমি ডাটাটা গুগল অ্যানালিটিক্স 4 দেখতেছি যে জিটিএম দিয়ে যে আমার ওয়েবসাইটের ডাটাগুলো আমি মানে ট্র্যাকিংটা করলাম, তো এই ডাটাগুলো আসলে আসতেছে কিনা এটা আমরা দেখবো। যে জিটিএম থেকে অ্যাডমিনে ক্লিক করবেন, আপনার গুগল অ্যানালিটিক্স 4 যে অ্যাকাউন্টটা, এখান থেকে আসার পরে
অ্যাডমিনে ক্লিক করবেন, আমি নতুনভাবে আর আসতেছি। অ্যাডমিনে ক্লিক করার পর এই যে নিচে একটু চলে যাবেন, ডাটা ডিসপ্লে যে অপশনটা আছে এটার আন্ডারে সবার শেষে একটা ডিবাগ ভিউ নামে অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই মূলত যে আমরা ডাটাগুলো দেখতে পাচ্ছি, পেজ ভিউ, ইউজার এঙ্গেজমেন্ট, তারপরে স্ক্রল, সবই এখানে আসবে। আর যদি না আসে এখান থেকে জাস্ট একটু ওয়েট করবেন, অথবা এখানে ক্লিক করলেও চলে আসে। এই তো আসতেছে ডাটাগুলা, এটাই। এটা তো যে করে ডিবাগ ভিউ সেটাকে বুঝলাম, কিন্তু গুগল ট্যাগ ম্যানেজারের ওই যে আপনি প্রিভিউ করার পরে যে পেজটা আসে, যে উইন্ডোটা আসে, ওটাও কি ডিবাগ মোড নাকি? না না না, এটা প্রিভিউ মোড আমার যেটা মনে হয়। প্রিভিউ আর ডিবাগ কিন্তু একই জিনিস, আপনি প্রিভিউ করলেই কিন্তু ওটা ডিবাগ মোডে চলে যায়। এক্স্যাক্টলি, অবশ্যই ডাটাগুলো দেখার জন্য। মানে আমরা এখান থেকে জিটিএম এর ডাটাগুলো কোথায় দেখবো? জিটিএম এর প্রিভিউ সেকশনে, এই যে দেখতে পাচ্ছেন এখানে, এখানে না, এই যে এখানে, এই যে আমরা জিটিএম আছে না ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের জিটিএম বেস কোডটা কয়বার ফায়ার হয়েছে? 2বার। কারণ পেজ ভিউটা কিন্তু প্রত্যেকটার জন্য কমন, আমাদের হেডার, ফুটার, বডি সবার জন্য কমন। ঠিক আছে, আমি এখন প্রোডাক্ট পেজে আছি, দেখেন ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজে আছি, দ্যাটস ওয়াই এটা কিন্তু 2বার ফায়ার করছে। ঠিক আছে, আমরা ডাটাটা কোথায় দেখতেছি? এই যে জিটিএম এর প্রিভিউ অপশন থেকে এখানে দেখতেছি, এই যে ফায়ার 2 টাইমস, 2বার ফায়ার হয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলেও দেখতে পাবো, এই যে দেখেন পেজ ভিউ, স্ক্রল, পেজ ভিউ, ইউজার এঙ্গেজমেন্ট, এই অপশনগুলা বা এইগুলাই কিন্তু এই যে ডিবাগ ভিউ আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই তো বিষয়, এটা হচ্ছে এই যে দেখেন GA4, বুঝতে পারছেন? আর এটা হচ্ছে জিটিএম। এই যে দেখেন প্রিভিউ, এটা হচ্ছে প্রিভিউ মোড, এটাকেও আমরা প্রিভিউ বলতে পারি। এই তো, এখন কথা হচ্ছে বস, আমরা জাস্ট জিটিএম দিয়ে এই যে বেস কোডটা ইনস্টল করলাম, পারপাস কি? তো ইন্টিগ্রেট জিটিএম উইথ ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্টেড হয়ে গেল। তারপরে বলতেছে GA4 কনফিগ টেক অল পেজ, আমরা এরকম প্রত্যেকটা করতে পারবো, তবে আমাদের ক্লাসে কিন্তু এতটুকুই ছিল আর কি, জিটিএম বা ইনস্টল করা বা ইয়া করা। এখন এই যে এটা নিয়ে কথা বলি, যে জিটিএমটা আমরা ব্যবহার করলাম, তারপরে আমাদের প্ল্যানিং অফ ওয়েব অ্যানালিটিক্স, এটার কাজ কি? মানে প্ল্যানিং কি? আপনি জিটিএম বা ওয়েব অ্যানালিস্ট হিসেবে কাজ করবেন, তাহলে আপনার কোন কোন বিষয়গুলো দেখতে হবে? প্রথমে বলতেছে তুমি সেলসগুলো ইনক্রিজ করবা, এটাও করতে পারো কিসের মাধ্যমে? ডাটার মাধ্যমে। এখন ডাটা কালেকশন মানে ডাটা কালেক্ট করার জন্য তো অবশ্যই আগে তো মেজারমেন্ট করতে হবে, বা এই যে একটার সাথে আরেকটার কানেক্টিভিটি তৈরি করতে হবে, বা ঘটক হিসেবে কাজ করবে কে? গুগল ট্যাগ ম্যানেজার। আমরা একটু আগে ওইটাই করলাম আর কি। ঠিক আছে, আমাদের ওয়েবসাইট এটা, হ্যাঁ, এই যে গুগল, এটা হচ্ছে GA4 বা গুগল অ্যানালিটিক্স 4, এটা গুগল ট্যাগ ম্যানেজার, আর এটা প্রিভিউ করছি, দ্যাটস ওয়াই এখানে শো করতেছি এটা। তো এটার সাথে প্রত্যেকটা কানেক্টেড করলাম আর কি। এখানে 3টে বিষয়, একটা ওয়েবসাইট, হ্যাঁ, এবং একটা গুগল ট্যাগ ম্যানেজার, আর একটা গুগল অ্যানালিটিক্স 4। আমার ওয়েবসাইটের সাথে আমার গুগল ট্যাগ ম্যানেজার ইনস্টল করা আছে আগে থেকেই, এটা কিন্তু আমাদের নতুনভাবে এখন করতে হইল না। কিন্তু এখন গুগল অ্যানালিটিক্স 4টা আমরা কানেক্টেড করলাম জিটিএম এর মাধ্যমে, এবং ডাটাগুলো দেখতে পাচ্ছি। এই তো, আবার আগের টেপে চলে যাই। তো এখান থেকে আপনার এরকম কাজগুলো হইতে পারে যে আপনি কোনো একটা বিজনেসের সেলস ইনক্রিজ করবেন, বা একজন কোনো বিজনেস ওনার যদি চায় যে আমার বিজনেসটা এখন এরকম প্রফিট হচ্ছে, আমি যাচ্ছি যে 2 গুণ, 3 গুণ, 5 গুণ বাড়াইতে, সেই ক্ষেত্রে আমি কি করব? এরপর বলতেছে এস্টাবলিশ ব্র্যান্ড ফ্যামিলিয়ারিটি অথবা অ্যাওয়ারনেস, মানে অবজেক্টিভ কি আর কি, ডিফাইনিং বিজনেস অবজেক্টিভ বা গোলস, ওই বিজনেসটার গোলস কি। ঠিক আছে, তার তো একটা উদ্দেশ্য থাকবেই, উদ্দেশ্যবিহীন কি কোনো ব্যক্তি বিজনেস করবে? অবশ্যই না। তারপরে আরও এটা এরকম হইতে পারে যে অ্যাকুয়ার নিউ কাস্টমার, বিল্ড কাস্টমার লয়ালিটি বলতে আমরা কোনো একটা সময় যদি স্কিল আপারে আমাদের কথা বলি, বা শামীম বসের কথা বলি, উনি যদি স্কিল আপার নামে এটা প্রতিষ্ঠা না করতো, ঠিক আছে, কোনো একটা সময় হয়তো বা আমরা স্কিল আপার চিন্তামই না, কিন্তু এখন সবাই চিনি, বা এখন সরাসরি আমরা স্কিল আপার লিখি সার্চ করি। ওটা হচ্ছে এই যে বিল্ড কাস্টমার লয়ালিটি, আমরা কিন্তু তার স্টুডেন্ট, আমরা ছাত্র, অথবা তাকে আমরা অনেক বেশি কি করি, মনে রাখি, বা তার কোনো একটা কাজের জন্য আমরা অনেক বেশি উপকৃত হই, সেই ধরনের উদ্যোগ নিছে বলেই কিন্তু আমরা এখন ভালো একটা জিনিস শিখতেছি বা বুঝতেছি, অথবা এগুলো দিয়ে কোনো একটা সময় আমরা ভালো পরিমাণে আর্নিং করব বা করার চেষ্টা করতেছি। এখন করতে না পারলেও আমরা ইন ফিউচারে হয়তো বা করতে পারবো যদি আমাদের চেষ্টা থাকে। তো এটাই বোঝাচ্ছে যে বিল্ড
কাস্টমার লয়ালিটি, ঠিক আছে। আর নিউ কাস্টমার বলতে নতুন কাস্টমার আর কি করা আর কি, নিয়ে আসা বা একুয়ার করা, ওটাকে বলা হচ্ছে। তারপর ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানো। এরপরে বলতেছে ফর ই কমার্সের জন্য কীরকম হয়। তো ওয়ান কাইন্ড অফ এটাকে ধরে নেন যে এটা একটা ই কমার্স ওয়েবসাইট। তো এটার মূল উদ্দেশ্য কী হতে পারে, এখানে জাস্ট সিম্পলি বলাই আছে। আমরা হোম সেকশনে চলে যাচ্ছি আবারও। তো হোমে যাওয়ার পরে এটার একটা কি উদ্দেশ্য থাকতে পারে, এখানে আমরা আসার পরে কি দেখতে পাচ্ছি, বিভিন্ন প্রোডাক্ট দেখতে পাচ্ছি, তারপরে শপ নাও বলতেছে, প্রোডাক্টের দাম দেখতে পাচ্ছি, প্রাইস দেখতে পাচ্ছি, তারপরে রিভিউ আছে কি না এটাও দেখতে পাচ্ছি এখান থেকে। তো এটা হচ্ছে ই কমার্স ধরে নেন। ফর এক্সাম্পল, যদি সেটা ই কমার্স হয় তাহলে এটার মূল উদ্দেশ্য হচ্ছে কি সেল প্রোডাক্টস ফ্রম ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমাদের প্রোডাক্টগুলো আপলোড করা আছে, আমরা প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি, তাহলে এই ওয়েবসাইট থেকে এই প্রোডাক্টগুলো আমাদের সেল বাড়াইতে হবে বা সেল করে দিতে হবে। এখন সেল কি আমরা শুধু করতে পারবো সেলস? অবশ্যই না। তারপর কি বলতেছে, বিকাম আ রেকগনাইজড ব্র্যান্ড, অ্যাকোয়ার নিউ কাস্টমার। নতুন কাস্টমার না আসলে আমাদের যে লয়াল বা যারা চিনে আমাদেরকে, তাদের মাধ্যমেই কি আমরা মানে ব্র্যান্ডটাকে ভালোভাবে দাঁড় করাতে পারবো, অথবা তাদের মাধ্যমেই কি আমরা ওই যে বললাম না যে ইনক্রিজ সেল, আমরা কি সেল বাড়াইতে পারবো? অবশ্যই আমাদের নতুন কাস্টমারের কাছে পৌঁছাইতে হবে বা অ্যাকোয়ার করতে হবে। এটা হচ্ছে ই কমার্সের ক্ষেত্রে। এখন এইগুলোর ভিতরেও কিন্তু আরও অনেক বিষয় থাকে যেগুলো নিচে মনে আছে। যেমন আপনার যদি সেলস বাড়ানোর কথা হয় স্টেপ নাম্বার 2, তাহলে আপনার কেপিআই কি থাকবে? কেপিআই এর ফুল ফর্ম হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটর। সেক্ষেত্রে আপনার যদি হয় যে ইনক্রিজ সেলস, তাহলে অবশ্যই আপনার বাড়াইতে হবে রেভিনিউ। তারপরে বলতেছে রেডিউস কার্ট অ্যাবান্ডনমেন্ট, মানে যারা এখানে আসতেছে, আসার পরে তার প্রোডাক্টটা ভালো লাগতেছে, সে ক্লিক করতেছে, অ্যাড টু কার্টে ক্লিক করতেছে, কিন্তু সর্বশেষ যে অ্যাকশনটা সেটা কিন্তু সে করতেছে না, জাস্ট অ্যাড টু কার্টে ক্লিক করে রাখে দিছে। আর অ্যাড টু কার্টে রাখে দিছে মানে আমরা এই যে এখানে দেখতে পাবো, ঠিক আছে। এই যে দেখেন, এই যে প্রোডাক্টের প্রাইস কত, 32.90। তো এই যে দেখেন 32.90, এটা কিন্তু আমাদের থলিতে বা বেগে কি হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে, কিন্তু সে এরপরে আর কোনো অ্যাকশন নেই। এই কার্ডটা যে এখান থেকে বেশি পরিমাণে আছে ওইটাই বলতেছে যে রিডিউস, এটাকে রিডিউস করতে হবে এবং দিন শেষে তার কাছ থেকে সেলস জেনারেট করতে হবে, আমি যেটা মনে করি আর কি। তাহলে এই যে কেপিআইগুলো এগুলো থাকবে যদি অবজেক্টিভ হয় সেলস বাড়ানো, ইনক্রিজ সেলস। এবার বলতেছে ইনক্রিজ কার্ড টোটালস, টোটাল কতগুলো কার্ডে অ্যাড হচ্ছে বা কি করতেছে। তারপরে বলতেছে আপসেল, ক্রস সেল অথবা কার্ড ইফেক্টিভনেস। এখানে আপসেল বলতে বেশি দামের প্রোডাক্ট সেলিংকে বোঝাচ্ছে, আর যেটা ক্রস সেল সেটা হচ্ছে আমরা এখান থেকে বুঝতে পারবো। আমি আবার এখানে চলে যাচ্ছি। তো এইটা হচ্ছে মূলত আমার প্রোডাক্ট। আমি একটু ব্যাক করি এখান থেকে, আচ্ছা ব্যাক করার অপশন মেবি নাই, আমি আবারও হোম সেকশনে চলে যাচ্ছি। আপসেল, ক্রস সেল মেবি আপনারা শুনছেন অথবা বুঝছেন, যারা ফেসবুক অ্যাডস কোর্সটা করছে না তারা মেবি বুঝতে পারবে। গুগল অ্যাডসের মধ্যে আপসেল, ক্রস সেল নিয়ে তেমন কথা বলা হয়নি, তবে ফেসবুকের মধ্যে বলা হয়েছিল আমার যতটা মনে পড়তেছে। আমি যখন এই প্রোডাক্টে ক্লিক করলাম, তো এই প্রোডাক্টের পাশাপাশি আমাকে নিচে আরও কতগুলো প্রোডাক্ট এখানে শো করবে, যেটার নাম হচ্ছে রিলেটেড প্রোডাক্টস। সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে ক্রস সেল। মেবি বুঝতে পারতেছেন বিষয়গুলো, এটাকে বলা হচ্ছে ক্রস সেল। আর আপসেল যেটা, এটা হচ্ছে বেশি দামের প্রোডাক্ট সেল করা, যে ব্যক্তিগুলো আমাদের ব্র্যান্ডের সাথে লয়ালিটি বা যারা ইতিমধ্যেই জানে আমাদের ব্র্যান্ড সম্পর্কে বা তাদের আত্মবিশ্বাস আছে, তারা বিশ্বাস করে এবং আমরা আমাদের কাছ থেকে ভালো প্রোডাক্ট পাই, সেক্ষেত্রে ওই ব্যক্তিটার কাছে আমি বেশি দামের প্রোডাক্ট সেল করতে পারবো, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে আপসেল বা ক্রস সেল। আর যেটা ক্রস সেল সেটা হচ্ছে যে রিলেটেড প্রোডাক্ট যেগুলো। তারপরে বলতেছে ইমপ্রুভ কার্ড ইফেক্টিভনেস, মানে ওই যে অ্যাড টু কার্টে ক্লিক করার পর সে কি করতেছে, এই যে দেখেন অ্যাড টু কার্টে ক্লিক করার পর ভিউ কার্ড নামে একটা অপশন পাচ্ছি। তো ভিউ কার্ডে ক্লিক করার পর সেই জন্য ইজিলি পারচেস করতে পারে, অথবা সেই জন্য কিনে তাকে ডিসকাউন্ট দিয়ে এলেও কেন দিতে হবে, এটাই বলা হচ্ছে ইফেক্টিভ কার্ড ইফেক্টিভনেস। এখন এরপরে আরও যে বিষয়গুলো আছে, যেমন এস্টাবলিশ ব্র্যান্ড ফ্যামিলিয়ারিটি অথবা অ্যাওয়ারনেস। সেক্ষেত্রে অবশ্যই যেমন আমি স্কিল হাবারের এক্সাম্পল দিচ্ছিলাম, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখন সহজেই চিনি যে স্কিল হাবারের ওয়েবসাইটের নাম হচ্ছে skillhabar.com, ঠিক আছে, বা এই নামে একটা চ্যানেলও আছে ইউটিউব। এরকম মানে সার্চের পরিমাণটা বাড়ানো আর কি, যদি আমাদের অবজেক্টিভ হয় ওই ব্র্যান্ডটার অ্যাওয়ারনেস অথবা ফ্যামিলিয়ারিটি বাড়ানোর জন্য। তারপরে বলতেছে সোশ্যাল প্রেজেন্স, শুধু যে আমাদের ওয়েবসাইট আছে বা শুধু স্কিল হাবারের ওয়েবসাইট আছে তা কিন্তু না, একটা ফেসবুকে বিজনেস পেজও আছে। আই হোপ আপনারা কেউ না কেউ দেখছেন বা অলরেডি দেখে ফেলছেন। তাহলে এই যে দেখেন অবজেক্টিভ যদি এটা থাকে তাহলে এই বিষয়গুলো কেপিআই হিসেবে থাকবে, কি পারফরমেন্স ইন্ডিকেটর যেটা।
ইনক্রিজ রেফারেল। এখন আমরা যারা এখান থেকে, সাপোজ আমি স্কেলাপার দিয়ে আজকে এক্সাম্পল দিচ্ছি, আমরা এখান থেকে ভালো ফলাফল পাচ্ছি, ভালো কোর্স পাচ্ছি এবং ভালো ভালো দিক নির্দেশনা পাচ্ছি, ভালো মেন্টর যিনি। তো এখান থেকে আমি আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, যারা এই বিষয়ে আগ্রহ প্রকাশ করে অথবা তারাও শিখতে চায় যে না আমিও অনলাইন সেক্টরে কিছু একটা করতে চাই, আমিও এই ধরনের কোর্স করব, তো সেক্ষেত্রে আমি তাকে রেফার করতে পারি বা তাকে আমি বলতে পারি যে আমি তো এরকম একটা ইনস্টিটিউট বা এরকম একটা অনলাইন প্রতিষ্ঠানে কোর্স করছিলাম, অন্য জায়গায় কোর্স করছি কিন্তু সেই জায়গা থেকে আমি ভালো ফলাফল পাইনি বা সেরকম ভালো কোনো দিক নির্দেশনা বা ভালো মেন্টর, ভালো বুঝছি সেরকম কোনো বিষয় পাইনি, কিন্তু এই যে স্কেলাপার এখানে আসার পরে আমি ভালো বুঝতেছি বা এই মেন্টরটা অনেক ভালো বোঝায় বা এখান থেকে অনেকেই সাকসেস পেয়েছে, সেক্ষেত্রে আমি তাকে বললাম, ওইটাকে বলা হচ্ছে রেফারেলস করা। মেবি বুঝতে পারছেন। এরপর বলতেছে অ্যাকোয়ার নিউ কাস্টমার। এখন নতুন কাস্টমার আমরা কিভাবে পেতে পারি? ইনক্রিজ ট্রাফিক, মানে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক বাড়াইতে হবে। সেটা কিভাবে হইতে পারে? অবশ্যই পেইড ভাবে হইতে পারে অথবা অর্গানিক সার্চ, যেটা এসইও করে ওয়েবসাইটে র্যাঙ্কে নিয়ে আসা হয় আর কি, বিভিন্ন কিওয়ার্ড, এটাও হইতে পারে। নিউ কাস্টমার, তারপরে বিল্ড ইমেল লিস্ট। ওই যে যারা এখান থেকে সাবস্ক্রাইব করার একটা অপশন পায়, মেবি আমরা এখান থেকে দেখতে পাবো কিনা আই ডোন্ট নো। তো এখান থেকে সাবস্ক্রাইব করার একটা অপশন পায় আর কি, এখানে লেখা থাকে, তো এটা এখানে নাই আর কি, তাই বলতে পারলাম না এখানে। ওকে, এবার বলতে আমাদের কি সময় শেষ? কতক্ষণ আছে আর? চলবে, জানলে এটা প্রিমিয়াম চলবে, চলবে। ও আচ্ছা আচ্ছা, না ওইটাই ভাবতেছি যে আসলে শেষ হয়ে গেল নাকি সময়। ব্র্যান্ডের লয়ালিটি যেটা বলতেছি, দেখেন রেডিউস কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন। এখন যেই কাস্টমারগুলো কিন্তু স্যাটিসফাইড বা প্রোডাক্ট ভালো পেয়েছে, তারাই কিন্তু আমাদের ব্র্যান্ডের কি লয়াল কাস্টমার, ঠিক আছে। এখন তাদের কাছে যদি আমরা কি করি, কোনো ভালো প্রোডাক্ট বা না দিয়ে তারা যদি আবার স্যাটিসফ্যাকশন হারিয়ে ফেলে, ওই জায়গায় বলা হচ্ছে ডিসস্যাটিসফ্যাকশন। এটা বলা হচ্ছে এখানে রেডিউস কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন। তারপর বলতেছে ইনক্রিজ রিপিট কাস্টমার্স। রিপিট কাস্টমার বাড়াইতে হবে, যারা প্রোডাক্ট একবার হলেও কিনেছে তাদের কাছে আবারও আমাদের প্রোডাক্ট সেল করতে হবে, ওইটাকে বলা হচ্ছে রিপিট কাস্টমার্স। ইমপ্রুভ রেপুটেশন, ব্র্যান্ডের রেপুটেশন। তারপরে রেপুটেশন বলতে অনেক কিছু দিয়েই হইতে পারে রেপুটেশনটা আর কি। হ্যাঁ, এখন ভালো জিনিসের মানে এক কথা বলতে গেলে যে জায়গায় 10 জন থাকবে সেই জায়গায় 2-1 জন খারাপ ব্যক্তি থাকতেই পারে, ওই 2-1 জন ব্যক্তি অবশ্যই খারাপ করার চিন্তা ভাবনা নিয়েই থাকে অলওয়েজ। সেক্ষেত্রে তাদের কথা চিন্তা না করে আমাদের ব্র্যান্ডের প্রতি ফোকাস বাড়াইতে হবে বা আমাদের প্রোডাক্টের কোয়ালিটি বাড়াইতে হবে, অথবা যে কোনো কিছু হইতে পারে, জাস্ট প্রোডাক্টের ক্ষেত্রেই উদাহরণটা দিচ্ছি আর কি। এরপরে বলতেছে মেজারমেন্ট, যদি সেটা ইনক্রিজ রেভিনিউ হয় তাহলে আমাদের নাম্বার অফ সেলস, মানে সেলসের ভ্যালু কিরকম। এখানে 2টা মেজারমেন্ট, যদি ইনক্রিজ সেলস বা রেভিনিউ হয়, মানে এটা কিন্তু প্রত্যেকটা একটার সাথে একটা রিলেটেড। এই যে ইনক্রিজ সেল, এটার আন্ডারে এই যে দেখেন মেজারমেন্টের আন্ডারে এগুলো থাকবে। এখানে ছিল হচ্ছে যে গলস এবং কেপি, আর প্রথমে যেটা ছিল এটা হচ্ছে ফর ইকমার্সের জন্য। যদি সেটা ব্লগ সাইট হয় তাহলে তার সেটার হিসেবে কিন্তু অন্যরকম স্ট্র্যাটেজি হবে, ঠিক আছে। যদি সেটা B2B হয়, বিজনেস টু বিজনেস, B2B এর ফুল ফর্ম বিজনেস টু বিজনেস, B2C বিজনেস টু ক্লায়েন্টস, এরকম। তো এখানে ড্রাইভ ট্রাফিক এটার ক্ষেত্রে, অথবা এঙ্গেজ প্রসপেক্ট, অ্যাওয়ারনেস, জেনারেট লিডস, এগুলার ক্ষেত্রে লিডস। আচ্ছা, এখন মেজারমেন্টের যদি কথা বলি তাহলে এখান থেকে মেজারমেন্ট থাকবে এগুলো, সেলস ভ্যালু মানে প্রোডাক্টের প্রাইসের কীরকম কি। তারপরে হচ্ছে যে মেজারমেন্ট আরেকটা, সেটা হচ্ছে নাম্বার অফ ট্রানজ্যাকশন, কতগুলো ট্রানজ্যাকশন হচ্ছে না হচ্ছে। তারপরে যদি হয় 2 নম্বর অপশনটা, যে এই যে ব্র্যান্ডের ফ্যামিলিয়ারিটি বা এই যে এখান থেকে বিকাম রেকগনাইজড ব্র্যান্ড, এটা যদি হয় তাহলে এখান থেকে এটার মেজারমেন্ট হবে কার্ড অ্যাবান্ডনমেন্ট রেট। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইনক্রিজ কার্ড টোটালস, এটার মেজারমেন্ট হবে এভারেজ অর্ডার ভ্যালু, ঠিক আছে। এরপর গল যদি হয় এটা এস্টাবলিশ ব্র্যান্ড ফ্যামিলিয়ারিটি, ও আচ্ছা এটা একটা একটা করে সাজানো আছে আর কি। ইনক্রিজ সার্চ অর ফর ব্র্যান্ড নেম, ব্র্যান্ডের নাম ধরে সার্চ করে। ব্র্যান্ডেড ট্রাফিক, তাদেরকে বলা হচ্ছে ব্র্যান্ডেড ট্রাফিক মেজারমেন্ট। আর এখানে সেগমেন্ট হবে এরকম রিডিউস কাস্টমার ও আচ্ছা, যেগুলো একটু আগে দেখলাম ওগুলো এখানে আছে। এই যে রেপুটেশন বাড়াইতে হবে। তারপরে হচ্ছে যে যদি এটা সেগমেন্ট করা হয় তাহলে অ্যাকুইজিশন সোর্স কোথা থেকে আসতেছে, হ্যাঁ। তারপরে বলতেছে জিওগ্রাফিক বা লোকেশন কোথায়, এগুলা হইতে পারে।
তারপর বলতেছে ইমপ্লিমেন্টেশন, এগুলোর জন্য আমাদের যা যা করার লাগবে কে করবে, রেসপন্সিবল ফর। এখন যদি সে এজেন্সির কথা বলা হয় তাহলে ওইখান থেকে যে ব্যক্তিগুলো বেশি পারে, ধরে নিলাম আমি একজন মিডিয়া বাইং হিসেবে কাজ করি, তো আমি তো এগুলো কাজ করবো না, ইমপ্লিমেন্টেশন, সেক্ষেত্রে আমি ধরে নিলাম যে আলাউদ্দিন ভাই করবে, এখান থেকে আমি আলাউদ্দিন ভাই নামটা দিয়ে দিলাম। এটাই, তাছাড়া এখান থেকে আর তেমন কিছু অপশন দেখতে পাচ্ছি না। এখানে আরো অনেক কিছু আছে, মার্কেটিং বা মেজারমেন্ট প্ল্যান, এই যে অবজেক্টিভ যদি ইনক্রিজ সেল হয় ওই বিষয়গুলো এখানে মনে হয় ঘুরে ফিরে আছে আর কি, যে ইনক্রিজ রেভিনিউ, নাম্বার অফ ট্রানজেকশন, সেলস, সেগমেন্ট কি, প্রোডাক্ট ক্যাটাগরি, টার্গেট কতগুলা, যে 20% আমি ইনক্রিজ করব। জাস্ট উদাহরণস্বরূপ আমি বলছিলাম যে 2 গুণ 5 গুণ 3 গুণ এরকম হইতে পারে। আর রেডিউস মানে কমাবো, কি কমাবো, অ্যাবন্ডনমেন্ট কার্ড রেট যেটা, হ্যাঁ কার্ড অ্যাবন্ডনমেন্ট যেটাকে বলা হচ্ছে, এটা আমি রিডিউস করব কত পার্সেন্টেজ, 15%। কিন্তু এটা কিন্তু নির্ভর আমাদের উপরে করে না, বা একটা এস্টিমেট ধারণা দিতে পারি। এটার কাজ হচ্ছে যারা অ্যাডভার্টাইজিং করে বা যারা অ্যাডভার্টাইজিং স্পেশালিস্ট বলতে পারেন, সেটা গুগল অ্যাডসের মাধ্যমে হতে পারে অথবা সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, আরও যেগুলো আছে, টিকটক, স্ন্যাপচ্যাট, টুইটার, এগুলো হতে পারে। লিঙ্কডিনেও অ্যাড দেওয়া যায়, ফেসবুকের মতো লিঙ্কডিনেও আছে অ্যাড দেওয়ার সিস্টেম, টিকটকেও আছে, সব জায়গায় আছে। এরপর এখান থেকে এখানে যদি চলে আসি, তো এটা নিয়ে তো আমরা আলোচনা করলামই। আর এখান থেকে তেমন কোনো আলোচনা কি বাদ গেছে ভাই? আর এটা তো আমরা জানি যে পর্যায়ক্রমে এটা আপডেট হয়ে আসছে আর কি। প্রথম ভার্সন ছিল 2005 সালে, এটার নাম ছিল গুগল অ্যানালিটিক্স GA1 ভার্সন। তখন এরকম ছিল GA.js। দেন 2012 সাল বা 2005-এর পরে যখন ভার্সন 2 আসে, তখন এটার নাম ছিল দেখেন ইউনিভার্সাল অ্যানালিটিক্স। এটা ছিল analytics.js। অ্যান্ড দেন এই যে 12 সালে যেটা, এটার নাম হচ্ছে gtech.js। আর আমরা বর্তমানে যেটা ব্যবহার করতেছি এই যে এটার নাম হচ্ছে gtech.js, এবং এর সাথে নতুন কিছু হয়েছে, যেমন ইভেন্ট এবং প্যারামিটারস মডেল। আর এখান থেকে এটা প্রিভিয়াস যেটা গুগল অ্যানালিটিক্স 4 না গুগল ট্যাগ ম্যানেজার যেটা। আর কোনো বিষয় কি মিস গেছে? আজকে এ পর্যন্তই। বেশি খাইতে গেলে বা পদা জমে না, আমি কিন্তু প্রত্যেকটা শিট পাশে ওপেন করে রাখছি, আমার মনে হয় প্রত্যেকটা নিয়ে একটু হলেও টাচ দিছি বা কথাবার্তা বলছি, ঠিক আছে। আর এখানে তেমন কিছু নাই, ইমপ্লিমেন্টেশন এই সেই মেনটেনেন্স, তারপরে মডিউল নিয়ে কথা বললাম, এটা নিয়েও কথা বললাম, যদিও মানে আমি ততটা কিন্তু না, ঠিক আছে, জাস্ট ট্রাই করতেছি। হয়তো বা আমি এই যে ফেসবুক পিজেল বলেন বা ফেসবুক গুগল অ্যাডস এগুলো নিয়ে একটু ভালো বলতে পারছি কিনা, আই ডোন্ট নো। এই পার্টটা নিয়ে আর একটু আলোচনা করবেন? আমি আসলে আজকে দেরিতে জয়েন করছি, তো এই মার্কেটিং ট্যাগটা